হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস বা মুঘল যুগের প্রথম পর্বের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুঘল রাষ্ট্রের প্রকৃতি বা আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকদের দৃষ্টিতে মুঘল রাষ্ট্রের প্রকৃতিটি কেমন ছিল, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারে যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনের একেবারে প্রথমেই রয়েছে এক দাগে 10 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি। তাই এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন ওয়াইজ, এবং এটি পরীক্ষায় আসবেই বলা যায়। তা এই প্রশ্নটির যে উত্তর একটু যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে, এবং তারপরে তার নোটসটি তোমরা পড়তে তোমাদের সুবিধা হবে বা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, এবং তোমাদের অন্যান্য পেপারগুলিরও সিলেবাস, সাজেশন, শর্ট কোশ্চেন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও, এবং এই রকম তোমাদের সাজেশনের আর বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়েও আমি আগামীতে একের পর এক ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার উত্তরগুলো নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক, দেখা যাক আমাদের বোর্ডে কি লেখা রয়েছে। CUBA হিস্ট্রি অনার্স 4th সেম CC 9 মার্কস 10। দেখো এমন একটি প্রশ্ন যেটা CC 9-এও আসতে পারে, আবার CC 10-এও কিন্তু আসতে পারে। তোমাদের 9, 10 দুটোই মুঘল যুগের ভারতের ইতিহাস। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে CC 9-এর সাজেশনে, মুঘল রাষ্ট্রের প্রকৃতি। মুঘল রাষ্ট্র ব্যবস্থাটা কেমন ছিল? এই মুঘল রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল, মানে একটা কেন্দ্রে থেকে সমস্ত দেশটাকে কি পরিচালনা করা হতো? সম্রাট তো রাজধানীতে বসে থাকতেন, রাজ দরবারে থাকতেন, এবং সেখান থেকে কি সমগ্র সাম্রাজ্যকে পরিচালনা করা হতো? না সমগ্র সাম্রাজ্যের উপরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেভাবে ছিল না? এই বিষয়টা নিয়েই সাম্প্রতিককালে একটা বিতর্ক তৈরি হয়েছে ঐতিহাসিকদের মধ্যে, এবং এক্ষেত্রে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যারা ঐতিহাসিক তারা বিভিন্ন ধরনের বক্তব্য এখানে তুলে ধরেছেন, এবং তাদের বিরুদ্ধে আবার যারা পরিশোধনবাদী ঐতিহাসিক তারাও কিন্তু নানা রকম মতামত দিয়েছেন। এখন আমাদের আলোচনার বিষয় যে কে কি মতামত দিয়েছেন, এবং এখানে একজন ঐতিহাসিকের নাম ধরে ধরে সে কি বক্তব্য রাখছেন, কেন রাখছেন, তার যুক্তিটা কি, এইভাবেই কিন্তু উপস্থাপনা করতে হবে আলোচনার উত্তরে। তা প্রথমে মোরল্যান্ডের কথা বলা যায়, যিনি মুঘল যুগের উপরে একটা ভালো গবেষণাও করেছেন, এবং পরবর্তীকালে এই মোরল্যান্ডে দেখা দেখি আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য ঐতিহাসিক ডক্টর ইরফান হাবিব এবং আরো অনেক আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকেরা, যেমন ইকতিদার আলম খান থেকে শুরু করে আরো অনেকেই আছেন, এনারা কিন্তু বলছেন যে মুঘল রাষ্ট্র ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত। একটা কেন্দ্র থেকে সমগ্র দেশটাকে শাসন করা হতো, এবং প্রশাসনের সমস্ত ক্ষেত্রে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ছাপ ছিল স্পষ্ট। হ্যাঁ, তাই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট স্ট্রং, তাই এটাকে একটা কেন্দ্রীভূত শাসন বলা যায়। যদিও এর বিরুদ্ধে পরিশোধনবাদী বিভিন্ন ঐতিহাসিকরা রয়েছেন, যেমন হচ্ছে CA বেইলি, চেতন সিং এবং অবশ্যই ডেভিড রাশব্রো। এই তিনজন বলছেন না, মুঘল রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রীভূত ছিল না, কারণ এমন অনেক দিক ছিল প্রশাসনের বা শাসন ব্যবস্থার অনেক দিক ছিল যার উপরে মুঘল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল নামে মাত্র, মানে নিয়ন্ত্রণ এক প্রকার ছিল না বললেই চলে। মোরল্যান্ড এখানে বলছেন যে কেন্দ্রীয়, আমরা মোরল্যান্ডের কথা চলে আসি, যিনি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, সেই মোরল্যান্ড বলছে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ছাপ ছিল অতি স্পষ্ট, এবং মুঘলদের এই শাসন ব্যবস্থা একটা সমজাতীয় চরিত্র বৈশিষ্ট্য ছিল। সমজাতীয় চরিত্র, সারা দেশের যে শাসন ব্যবস্থা সেজন্য একই রকমের চরিত্রটা ছিল। হ্যাঁ, তাই বলছে যে সমজাতীয় চরিত্রের বৈশিষ্ট্য সম্পন্ন ছিল মুঘল রাষ্ট্র ব্যবস্থা। বিশেষ করে যদি আমরা রাজস্ব ব্যবস্থা দেখি বা বিচার ব্যবস্থা দেখি, তাহলে দেখব যে সারা দেশে কিন্তু একই ধরনের রাজস্ব ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থার উপরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ যথেষ্ট শক্তিশালী ছিল। যদিও রাজস্ব ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছিল, কোথাও ছিল দহশালা, কোথাও ছিল নসক প্রথা, এরকম থাকলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজস্ব পদ্ধতি থাকলেও সেটা তার আঞ্চলিক তারতম্যের জন্য আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল সেইভাবে রাজস্ব আদায় করতেন অঞ্চল ভেদে। কিন্তু
মুঘলদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু ছিল এই রাজস্ব ব্যবস্থার উপরে, এবং বিচারের ক্ষেত্রেও আমরা দেখছি যে সারা দেশে কিন্তু একই রকম বিচার ব্যবস্থা, একই রকম বিচারের পদ্ধতি। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক যে তারতম্য, সে মানে প্রশাসনিক ক্ষেত্রে আমরা আঞ্চলিক তারতম্য দেখতে পাচ্ছি। মানে এক একটা অঞ্চলে এক এক রকম প্রশাসন ছিল হয়তো কিছু কিছু জায়গায়, তো এরকম প্রশাসনিক ক্ষেত্রে আঞ্চলিক তারতম্য থাকলেও এর এই ক্ষমতার শীর্ষে কে ছিলেন? সম্রাট ছিলেন। তো সম্রাট ছিলেন প্রশাসনের শীর্ষে, এবং সারা দেশে মুদ্রা এবং ওজন একই রকম ছিল। এখানে জেব রিচার্ড বলে একজন ব্যক্তি, ঐতিহাসিক, তিনি বলছেন যে আকবরের যে মুদ্রা সংস্কার এবং প্রশাসন, এই দুটো যদি আমরা দেখি, যে মুদ্রা ব্যবস্থা এবং প্রশাসন, তাহলে দেখবো যে আকবরের শাসন ব্যবস্থা ছিল একটা সমজাতীয় চরিত্র বিশিষ্ট সম্পন্ন। তা এখানে ইরফান হাবিব এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ে আরো অনেক ঐতিহাসিক তারা বিশেষ করে কেন্দ্রীভূত দিকটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে হাবিব বলছেন যে কেন্দ্রীভূত কাঠামো অর্থনৈতিক জীবনযাত্রাকে নির্ধারণ করে। একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যখন দেশে থাকবে, তখন মানুষের অর্থনীতিটাও সেই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা দ্বারাই পরিচালিত হবে। মোরল্যান্ড এখানে বলছেন যে আবহাওয়ার পরে যে বিষয়টি মানুষের জীবনযাত্রা বা জীবন জীবিকাকে নির্ধারণ করে তা হলো প্রশাসন। আর এই প্রশাসন ব্যবস্থা ছিল সারা দেশে একই রকম, যদিও আঞ্চলিক তারতম্য ছিল, তবে প্রশাসনের সর্বোচ্চ শীর্ষে ছিলেন কিন্তু সম্রাট, সে কথা তিনি বলছেন। হাবিব বলছেন, মানে ইরফান হাবিব, যে মুঘল রাষ্ট্র ছিল উদ্বৃত্ত সম্পদ আহরণকারী একটি রাষ্ট্র। কৃষকদের কাছে যে উদ্বৃত্ত থাকতো, সেই ফসল আহরণ করতে এই মুঘল রাষ্ট্র, এবং এটি ছিল একটি উদ্বৃত্ত সম্পদ আহরণকারী রাষ্ট্র, একথা বলছেন হাবিব। এখানে কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে দুটি ভাগ করেছেন, এবং বলছেন যে সাম্রাজ্যের নীতি ও কার্যকলাপ কৃষির বিকাশ এবং সম্প্রসারণের ক্ষেত্রে অনুকূল না হলেও এই নীতি শহরের এবং বাণিজ্যিক যে অর্থনীতি তার অগ্রগতিতে নিশ্চিত করেছিল। মানে কি বলছেন, যে কৃষির বিকাশ এবং যে তার সম্প্রসারণ, এটা অনুকূল ছিল না মুঘল যুগে। কারণ কি? কারণ মুঘল সম্রাটদের যে নীতি, মানে যে কৃষকদের উপর অত্যাধিক কর চাপানো, এই মুঘল সম্রাটদের নীতি এবং কার্যকলাপ কৃষির পক্ষে যথেষ্ট ভালো ছিল না। কিন্তু শহরের ক্ষেত্রে এবং বাণিজ্যিক অর্থনীতির বিকাশের ক্ষেত্রে কিন্তু এটা সহায়ক হয়েছিল, সে কথাই ইরফান হাবিব বলছেন। এবং ইরফান হাবিব এও বলছেন যে কৃষকদের উপরে যে এই অতিরিক্ত কর চাপানো হয়েছে, এটা কিন্তু মুঘল রাষ্ট্রের পক্ষে একটা ক্ষতিকারক, এটা কিন্তু তিনি বলছেন। এবং কৃষি অর্থনীতি ছিল সীমাবদ্ধ। হ্যাঁ, মুঘল রাষ্ট্রের যে কৃষকরা বারে বারে বিদ্রোহ করেছে মুঘল রাষ্ট্রের সম্রাটদের বিরুদ্ধে, তাই মুঘল যুগের কৃষক বিদ্রোহের উপরে কিন্তু ইরফান হাবিব অনেক গবেষণা করেছেন এবং গ্রন্থ লিখেছেন এটা নিয়ে, মুঘল যুগের কৃষক বিদ্রোহের ইতিহাস। এবং সেখানে তিনি বলছেন যে কৃষকদের যে বিদ্রোহ বা কৃষকদের উপর অত্যাধিক কর চাপানো, এটা কিন্তু একেবারেই মুঘলদের পক্ষে যায়নি, বরঞ্চ বিপক্ষে গেছে। এবং কৃষি অর্থনীতি ছিল একেবারে আবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ছিল। তবে নাগরিক উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের পথ কিন্তু প্রশস্ত হয়েছিল। মুঘল যুগের ব্যবসা বাণিজ্য যথেষ্ট স্ট্রং ছিল, সেটা আমরা জানি। আভ্যন্তরীণ বাণিজ্য ভালো ছিল এবং অর্থ সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি। হ্যাঁ, কি কারণে এই বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল তার কয়েকটা কারণ তিনি তুলে ধরেছেন। যেমন বলছেন যে অর্থ সঞ্চালন হয়েছিল এবং গ্রাম থেকে প্রচুর পরিমাণে অর্থ শহরে আসতো, মুদ্রা ব্যবস্থার উন্নতি হয়েছিল, গুণমান বৃদ্ধি পেয়েছিল। এগুলোই কিন্তু বাণিজ্যিক সম্প্রসারণকে নিশ্চিত করেছিল। তবে অষ্টাদশ শতকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল রাষ্ট্র ব্যবস্থার যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেটা অনেকটা দুর্বল হয়ে পড়ে মুঘল রাষ্ট্র ব্যবস্থা, এবং বাণিজ্যিক পুঁজি নষ্ট হয়ে যায় এই কেন্দ্রীয় দুর্বলতার দরুন। মানে যখন কেন্দ্রীয় শক্তি শক্তিশালী ছিল, তখন বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রগতি খুব ভালোভাবেই অগ্রগতি ঘটেছিল। তার কারণ হচ্ছে পুঁজির যে লেনদেন সেটা ভালো ছিল, শহর থেকে শহরে, গ্রাম থেকে শহরে প্রচুর পরিমাণে অর্থ যেত এবং মুদ্রার মান বৃদ্ধি পেয়েছিল। এর জন্য বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রগতি ঘটে। কিন্তু পরবর্তীকালে যখন কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে অষ্টাদশ শতকে, তখন এই বাণিজ্যিক পুঁজি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একথা তিনি বলছেন। কিন্তু সাম্প্রতিককালে দেখো, এইসব বক্তব্য ইরফান হাবিব এবং মোরল্যান্ড এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকরা কিন্তু এগুলো তুলে ধরেছেন, এবং তারা বলছেন যে মুঘল রাষ্ট্র ছিল কেন্দ্রীভূত। তার বিভিন্ন কারণ তারা দেখিয়ে
দেখিয়েছেন। কৃষির ক্ষেত্রে একটা অনগ্রসরতা ছিল ঠিকই, কৃষক বিদ্রোহ থেকে শুরু করে কৃষকদের উপরে অত্যাচার বা তাদের উপরে অত্যাধিক কর আরোপ, এগুলো কৃষির ক্ষেত্রে কৃষিকে সীমাবদ্ধ করে রেখেছিল। তবে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতি ঘটেছিল এবং মুঘল রাষ্ট্র এই সম্পদ আহরণকারী একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রশাসনের সমস্ত ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ আরোপিত হয়েছিল। অর্থাৎ এই রাষ্ট্র ছিল একটি কেন্দ্রীভূত শক্তিশালী আমলাতান্ত্রিক রাষ্ট্র। এই কথা আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকরা বলছেন। কিন্তু সাম্প্রতিককালে C.A. বেইলি তিনি প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্র ব্যবস্থার বৈচিত্র্য নিয়ে এবং মুঘল রাষ্ট্রের যে বিভিন্ন স্তর ছিল সেই স্তরগুলো নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে কেন্দ্রীয় স্তরের পরিবর্তন, কেন্দ্রে যদি কোনো পরিবর্তন হতো তাহলে তার প্রভাব কিন্তু স্থানীয় স্তরে পড়তো না। কেন্দ্রের প্রভাব কখনো বিভিন্ন গ্রাম অঞ্চলে বলো বা বিভিন্ন প্রান্তিক অঞ্চল বলো সাম্রাজ্যে সেই সব জায়গার উপরে কিন্তু পড়তো না। এ থেকে তিনি কি বলতে চাইছেন যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না প্রশাসনের যে নিম্নতর স্তরে, স্থানীয় এবং আঞ্চলিক যারা প্রতিপত্তিশালী, যারা স্থানীয় অঞ্চলে প্রতিপত্তিশালী তারা কিন্তু যথেষ্ট মর্যাদার অধিকারী ছিল, রাজকীয় মর্যাদার অধিকারী ছিল। শীর্ষে সম্রাট ছিলেন ঠিকই, কিন্তু তারাও কিন্তু এক প্রকার সার্বভৌম ছিলেন এবং বেশ কিছু আঞ্চলিক স্তরে রাজকীয় শাসকদের প্রধান ছিলেন এই সম্রাট। তাহলে সম্রাট কে ছিলেন মুঘল রাষ্ট্রে? বিভিন্ন অঞ্চলের যারা আঞ্চলিক প্রভু, যারা রাজার মতো দিন যাপন করতেন এবং সার্বভৌমতা তারা ভোগ করতেন, তাদের প্রধান ছিলেন সম্রাট। তাহলে সম্রাট ছিলেন অনেকগুলি আঞ্চলিক রাজাদের প্রধান। এ কথা কে বলছেন? C.A. বেইলি। এবং সম্রাটের এই যে সার্বভৌমত্বের প্রতিফলন, সম্রাট ছিলেন সার্বভৌমত্বের প্রতিফলন, তবে অনেক হিন্দু রাজারাও কিন্তু এই সার্বভৌমিকতা পালন করতেন, মানে ভোগ করতেন। তাহলে একা শুধু সম্রাট সার্বভৌম নন, সম্রাটের মতো বিভিন্ন হিন্দু রাজারাও, রাজপুত রাজাদের কথা আমরা এখানে বলতে পারি, তারাও কিন্তু এই সার্বভৌমিকতা ভোগ করতেন। বার্টন স্টাইন, যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, দক্ষিণ ভারতের চোল রাষ্ট্রের উপরে যিনি গবেষণা করেছেন, সেই বার্টন স্টাইন বলেছেন এই মুঘল রাষ্ট্রকে একটা ইউনিটারি সিস্টেম বলেছেন, মানে একটা একীভূত, একটা মানে একটা ঐক্যের কথা বলেছেন তিনি। মানে সবকিছু নিয়েই একটা ঐক্যবদ্ধ একটা সিস্টেমের কথা তিনি বলেছেন এবং এক্ষেত্রে তিনি সিগমেন্টারি স্টেটের কথা বলেছেন। দক্ষিণ ভারতের যে সিগমেন্টারি স্টেট চোল রাষ্ট্রের ক্ষেত্রে তিনি বলেছিলেন, ঠিক একইভাবে মুঘল রাষ্ট্রের ক্ষেত্রেও তিনি এই সিগমেন্টারি স্টেটের ধারণা তুলে ধরেছেন এবং সেইভাবে মুঘল রাষ্ট্রের চরিত্রকে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তার মানে হচ্ছে এই সিগমেন্টারি কথাটির মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, অর্থাৎ কেন্দ্রে রাজা ছিলেন মানে সম্রাট ছিলেন, আর বিভিন্ন প্রাদেশিক স্তরে যেসব রাজারা ছিলেন তারাও কিন্তু স্বাধীন ছিলেন, তারা সেই রাজ্যে নিজের মতো করে রাজ্যটাকে পরিচালনা করতেন। অবশ্যই এখানে সম্রাটকে তাদের মেনে চলতে হতো, তার প্রতি অনুগত থাকতে হতো, তাকে রাজস্ব প্রদান করতে হতো নিয়মিতভাবে। মানে একটা আনুগত্যের সম্পর্ক ছিল, একটা বশ্যতামূলক সম্পর্কের ভিতর দিয়ে এই মুঘল রাষ্ট্রটা পরিচালিত হতো। ডেভিড ওয়াশব্রুক তিনি এখানে বলছেন দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত কর্তৃত্বের স্তর, দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত, একটা কেন্দ্র সরকার, একটি রাজ্য সরকার, এই দুটির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটি হচ্ছে আনুগত্যের সম্পর্ক। M.N. পিয়ারসন তিনি বলছেন এই দুইয়ের মধ্যে পারস্পরিক একটা নির্ভরশীলতা ছিল, একটা পৃষ্ঠপোষকতার দরুন এই নির্ভরশীলতাটা তৈরি হয়। সম্রাট তিনি কেন্দ্রে ছিলেন, প্রদেশের উপর নির্ভর করতেন বিভিন্ন ক্ষেত্রে, আবার প্রদেশের যিনি শাসক প্রদেশপাল তিনিও কিন্তু সম্রাটের উপরে নির্ভরশীল ছিলেন। এইভাবে একে অপরের পরে একটা নির্ভরশীলতা গড়ে উঠেছিল একটা আনুগত্যের ভিতর দিয়ে। হ্যাঁ, এই জন্য মুঘল রাষ্ট্রকে আমরা বলতে পারি, একটা ইংরেজিতে টার্ম আছে মিলিটারি প্যাট্রোনেজ সিস্টেম। মিলিটারি প্যাট্রোনেজ সিস্টেম মানে হচ্ছে একটা সামরিক শাসন, কারণ মুঘলদের ছিল শক্তিশালী সেনাবাহিনী, সেই সেনাবাহিনী দিয়ে সাম্রাজ্যকে তারা শাসন করতেন। মানে মুঘল, যেমন আমাদের যদুনাথ বা সতীশ চন্দ্রের মতো ঐতিহাসিকরা কি বলেছেন মুঘল রাষ্ট্রকে? বলেছেন যে একটি পুলিশি রাষ্ট্র, একটি সামরিক রাষ্ট্রের কথা বলেছেন, কারণ তারা পুলিশ বাহিনী বা সামরিক নেতা, মানে সামরিক যারা সৈন্য, সেই সৈন্যদের দিয়ে কিন্তু সারা দেশকে তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। তাই মিলিটারি প্যাট্রোনেজ সিস্টেম মানে, এবং এই মিলিটারি বাহিনীতে কারা থাকতেন নেতৃত্বের আসনে? সেনাপতি। কারা হতেন? সেনাপতির ছেলেই হয়তো আবার সেনাপতি হতেন। মানে একটা একচেটিয়া ব্যাপার ছিল এখানকার নেতৃত্বের জায়গায়, তারা বংশ পরম্পরায় সেই পোস্টগুলি কিন্তু ভোগ করতেন। প্যাট্রোনেজ মানে বংশ পরম্পরায় যে কর্তৃত্বের অধিকার, হ্যাঁ, এবং এইরকম একটা সামরিক শাসন কিন্তু এই মুঘল যুগে ছিল, সে কথা বলা হচ্ছে। পাঞ্জাব, মুঘল যুগে পাঞ্জাবের ক্ষেত্রে চেতন সিং গবেষণা করে বলছেন
যে শীর্ষে সম্রাট থাকলেও স্থানীয় স্তরের সঙ্গে তাকে আপোষ করে চলতে হতো। স্থানীয় রাজাদের বা স্থানীয় যারা কর্তৃপক্ষ তাদের সাথে মুঘল সম্রাটকে আপোষ করতে হতো, বোঝাপড়ার ভিতর দিয়ে তাকে সাম্রাজ্য পরিচালনা করতে হতো। কারণ স্থানীয় স্তরে আমরা যদি দেখি যে বক্সি, দেওয়ান এরা কিন্তু খুব ক্ষমতাশালী ছিল মুঘল যুগে, পাওয়ারফুল ছিলেন। হ্যাঁ, এছাড়া ফৌজদার ছিলেন খুবই শক্তিশালী, ক্ষমতা এবং প্রতিপত্তি ছিল এদের যথেষ্ট। তো যাই হোক, এই রকম ভাবে এখানে আমরা মোরল্যান্ড এবং ইরফান হাবিব সহ আলিগড় বিশ্ববিদ্যালয়ের অনেক ঐতিহাসিকদের বক্তব্য দেখলাম। তারা বলছেন যে মুঘল রাষ্ট্র ছিল কেন্দ্রীভূত, তার সপক্ষে তারা যুক্তি দিয়েছেন। মুঘল প্রশাসনের সর্বক্ষেত্রে তাদের মুঘল রাষ্ট্রের একটা কর্তৃত্ব ছিল, একটা নিয়ন্ত্রণ ছিল। বিশেষ করে আমরা যদি মুদ্রা ব্যবস্থা দেখি, বিচার ব্যবস্থা দেখি, রাজস্ব ব্যবস্থা দেখি, সারা দেশে একই রকম ওজন, একই রকম মুদ্রা ব্যবস্থা, এগুলো যদি আমরা লক্ষ্য করি, বিচারের ক্ষেত্রেও যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে মুঘল রাষ্ট্র ছিল কেন্দ্রীভূত এবং এগুলোর ভিতর দিয়ে বোঝা যেত যে একটাই সিস্টেম, মানে অনলি ওয়ান, একটাই সিস্টেম সারা দেশটা পরিচালনা করছে। কিন্তু এর বিরুদ্ধে সি.এ. বেইলির মতো ঐতিহাসিক বা ডেভিড ওয়াশব্রুকের মতো ঐতিহাসিক তারা বলছেন না, কখনোই এটা কেন্দ্রীভূত ছিল না। কারণ স্থানীয় স্তরে যারা সামন্তপ্রভু ছিলেন বা ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, প্রতিপত্তিশালী ব্যক্তি, তারা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন এবং তারা তাদের যথেষ্ট রাজকীয় মর্যাদা ছিল, তাদের উপরে নির্ভর করতে হতো সম্রাটকে। এবং সম্রাটের সাথে এই প্রদেশের প্রাদেশিক শাসনকর্তাদের একটা বোঝাপড়া হয়েছিল, একটা পারস্পরিক আনুগত্যের ভিতর দিয়ে, একটা সম্পর্কের ভিতর দিয়ে কিন্তু এই বোঝাপড়া তৈরি হয়েছিল। এবং এর জন্য বার্টনস্টাইন একে বলেছেন সিগমেন্টারি স্টেট, মানে স্বায়ত্ত শাসনমূলক একটি রাষ্ট্র। এবং মুঘল রাষ্ট্র ছিল একটা মিলিটারি প্যাট্রোনেজ সিস্টেম, মানে মিলিটারি একটা সামরিক শাসনের ভিতর দিয়ে কিন্তু এই রাষ্ট্রটা পরিচালিত হয়েছিল। তো এরকম দুটো পক্ষ রয়েছে এখানে মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গেলে। একটা হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে মোরল্যান্ড রয়েছে, আর এর বিপক্ষে যারা পরিশোধনবাদী ঐতিহাসিক সি.এ. বেইলি, ডেভিড ওয়াশব্রুক, বার্টনস্টাইন, এনাদের বক্তব্যগুলো এখানে তুলে ধরতে হবে। তাহলে শেষে আমরা কি দেখছি, একেবারে শেষে যদি আমরা দেখি যে মোরল্যান্ড বলছেন, ইরফান হাবিব আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকরা বলছেন যে এটি ছিল একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, এবং এর বিরুদ্ধে আবার পরিশোধনবাদীরা বলছেন যে এটা কখনোই কেন্দ্রীভূত ছিল না। এটা এই দুটো বিষয় এখানে পরপর আলোচনা করতে হবে। এবং একটা জিনিস হচ্ছে এই যে এখানে মানে একটা ব্যাপারে পরিষ্কার যে মুঘল সম্রাট খুব ক্ষমতাশালী হলেও তিনি কিন্তু স্থানীয় স্তরে যারা শাসক তাদের উপরে নির্ভর করতেন, তাই তার ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। কখনোই বলা যায় না যে মুঘল রাষ্ট্র ছিল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বা দেশের সমস্ত জায়গার উপর তাদের নিয়ন্ত্রণ ছিল, এটা কিন্তু বলা যায় না। এই বিষয়টা নিয়ে এভাবে আলোচনা করতে হবে, ঐতিহাসিকদের নাম ধরে ধরে তারা কি বলছেন, কেন বলছেন, তাদের যুক্তিগুলো কি, এইভাবে এই দুই পক্ষের বক্তব্য এখানে তুলে ধরতে হবে, ধরে মুঘল রাষ্ট্রের প্রকৃতিটা আলোচনা করতে হবে। এর যে নোটসটা আছে 500 ওয়ার্ডের, সেই 500 ওয়ার্ডের নোটস নিয়ে 10 নম্বরের সেই 500 ওয়ার্ডের নোটস নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। প্রশ্নটি দেখো, হাউ ফর মুঘল স্টেট ওয়াজ সেন্ট্রালাইজড অ্যাবসোলিউজম, অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় যে মুঘল রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল, বা প্রশ্নটি এইভাবে দাঁড়ায় যে মুঘল রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তো এখানে অ্যান্সারটা দেখে নাও, মুঘল রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি কেন্দ্রীভূত একটি রাষ্ট্র ব্যবস্থা ছিল কিনা এ প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক রয়েছে। মোরল্যান্ড এবং পরবর্তী পর্যায়ে ইরফান হাবিব প্রমুখরা মনে করেন যে মুঘল রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রীভূত একটি ব্যবস্থা ছিল। এখানে প্রশাসনের প্রায় সমস্ত দিকগুলির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অত্যন্ত সুস্পষ্ট ছিল। অপরদিকে সি.এ. বেইলি, চেতন সিং, ডেভিড ওয়াশব্রুক প্রমুখরা দেখিয়েছেন যে এমন অনেক দিক ছিল যেগুলির উপর মুঘল কেন্দ্রীয় শাসনের নিয়ন্ত্রণ নামে মাত্র ছিল। ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত অভিমতগুলি বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হতে হবে। পরের প্যারা দেখো, মোরল্যান্ড মুঘল প্রশাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলির উপর গুরুত্ব সহকারে বিবেচনা করে এই সিদ্ধান্তে এসেছেন যে মুঘল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ছাপ অত্যন্ত স্পষ্ট। তার মতে এই নিয়ন্ত্রণের জন্যই সমগ্র মুঘল প্রশাসন ব্যবস্থা সমজাতীয় চরিত্র বৈশিষ্ট্য গ্রহণ করেছিল। তিনি বিশেষভাবে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিশ্লেষণ থেকে মুঘল প্রশাসনের কেন্দ্রীভূত বৈশিষ্ট্যকে তুলে ধরার প্রয়াসী হয়েছেন। প্রশাসনিক স্বার্থে আঞ্চলিক তারতম্য বা বিভাজন ঘটলেও সমস্ত ক্ষমতার শীর্ষে ছিলেন সম্রাট। এছাড়া মুদ্রা ওজন বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের দিকটি পরিস্ফুট হয়ে উঠেছে। সম্প্রতি জে.এফ. রিচার্ড তার বইতে দেখিয়েছেন যে আকবর মুদ্রা ব্যবস্থার সংস্কার ও প্রশাসনিক দিক দিয়ে সমজাতীয় চরিত্র বৈশিষ্ট্য গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন।
পরের প্যারা দেখো, ইরফান হাবিব ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের কিছু ঐতিহাসিকরা মুঘল রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীভূত দিকটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। হাবিবের মতে মুঘল রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রীভূত কাঠামো দেশের অর্থনৈতিক কাঠামোকে অনেকাংশে নির্ধারিত করেছিল। এক্ষেত্রে হাবিব মোরল্যান্ডের বক্তব্যকে সমর্থন করেছেন। মোরল্যান্ডের বক্তব্য ছিল যে আবহাওয়ার পর যে বিষয়টি দেশের অর্থনৈতিক জীবনযাত্রাকে নির্ধারিত করে তা হলো প্রশাসন। হাবিব মুঘল রাষ্ট্র ব্যবস্থাকে উদ্বৃত্ত সম্পদের আহরণকারী হিসেবেই দেখিয়েছেন বা দেখেছিলেন। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, মুঘল অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থার ভূমিকার প্রসঙ্গে হাবিব কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে দুটি বিভাজন করেছেন। তার মতে সাম্রাজ্যের নীতি ও কার্যকলাপ কৃষির বিকাশ ও সম্প্রসারণের পক্ষে অনুকূল না হলেও এই নীতি শহরে এবং বাণিজ্যিক অর্থনীতির অগ্রগতিকে নিশ্চিত করেছিল। এর সঙ্গে হাবিব মুঘল রাষ্ট্র ব্যবস্থায় কৃষকদের উপর অতিরিক্ত চাপকে মুঘল রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ক্ষতিকারক বলে মনে করেছেন। তবে এই ক্ষতি মূলত কৃষি অর্থনীতিকেই সীমাবদ্ধ ছিল। তার মতে মুঘল রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণের পথ প্রশস্ত হয়েছিল। অবশ্য বাণিজ্যিক সম্প্রসারণের পিছনে কতগুলি কারণও ছিল। পরের প্যারা দেখো, এখানে অনেকগুলো প্যারা করা হয়েছে, কিন্তু প্যারা হলেও তোমাদের যে ওয়ার্ড 500 ওয়ার্ড, সেই 500 ওয়ার্ডের মধ্যেই কিন্তু নোটসটি আছে। বস্তুত অর্থ সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি, গ্রাম অঞ্চল থেকে শহরাঞ্চলে বিপুল সম্পদ প্রেরণ, মুদ্রা ব্যবস্থার গুণমান বৃদ্ধি, বাণিজ্যিক সম্প্রসারণের পরিমাণ বৃদ্ধি করেছিল। এইভাবে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে মুঘল সাম্রাজ্যের ঐক্যের দরুন বিস্তৃত অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যিক প্রসার ঘটেছিল। মুঘল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অষ্টাদশ শতকে দুর্বল হয়ে পড়লে বাণিজ্যের এই বিকাশ ক্ষতিগ্রস্ত হয় বলে হাবিব মনে করেন। হাবিবের ভাষায় বাণিজ্যিক পুঁজি কার্যত বিনষ্ট হয়ে যায় কেন্দ্রীয় ব্যবস্থার দুর্বলতার দরুন। পরের প্যারা দেখো, সম্প্রতি বেইলি ও অন্যান্য কিছু ঐতিহাসিক মুঘল কেন্দ্রীয় ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। বেইলি মুঘল রাষ্ট্র ব্যবস্থার বৈচিত্র্য ও বিভিন্ন স্তর বিন্যাসের উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে কেন্দ্রীয় অঞ্চলের পরিবর্তনগুলির প্রভাব স্থানীয় ক্ষেত্রগুলির উপর বিশেষভাবে পড়তো না। তিনি এও বলেছেন যে স্থানীয় আঞ্চলিক ক্ষেত্রে প্রতিপত্তিশালী ব্যক্তিবর্গ প্রায় রাজকীয় মর্যাদার অধিকারী ছিলেন। এর ফলে বেইলির মতে মুঘল সম্রাট ছিলেন বেশ কিছু আঞ্চলিক স্তরে রাজকীয় শাসক বর্গের প্রধান। যদিও মুঘল সম্রাট সার্বভৌমত্বের সর্বোচ্চ প্রতিফলন ছিলেন, তবুও তার মূল বৈশিষ্ট্যগুলি অনেকাংশেই অধস্তন হিন্দু রাজাদের মধ্যেও ছিল। বাটন স্টাইন মুঘল রাষ্ট্র ব্যবস্থাকে ইউনিটারি সিস্টেম বলে গণ্য করেননি। তিনি সিগমেন্টারি স্টেটের ধারার পরিপ্রেক্ষিতে মুঘল রাষ্ট্র ব্যবস্থাকে বিচার করার পক্ষপাতী। ডেভিড ওয়াশব্রুক সপ্তদশ শতকের আগে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে এই পর্যায়ে রাষ্ট্র দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত কর্তৃত্বের স্তর ছিল। দক্ষিণ এশিয়া প্রসঙ্গে তার বক্তব্য ছিল এই যে কর্তৃত্বের উৎস শাসক এবং সম্প্রদায় হলেও এই দুইয়ের মধ্যে স্বতন্ত্রতা ছিল। এম.এন. পিয়ারসন অবশ্য এই দুইয়ের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার কথা বলেছেন এবং এই নির্ভরশীলতা পৃষ্ঠপোষকতার দরুন ঘটেছিল। সেই অর্থে মুঘল রাষ্ট্র ব্যবস্থায় মিলিটারি প্যাট্রোনেজ সিস্টেম ছিল। পরের প্যারা দেখো, সপ্তদশ শতকে পাঞ্জাব সম্পর্কে চেতন সিংয়ের গবেষণা থেকে দেখা যায় যে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোর শীর্ষে সম্রাটের অবস্থান হলেও তাকে অনেক ক্ষেত্রে স্থানীয় স্বার্থের সাথে আপোষ করতে হয়েছিল। প্রশাসনিক স্থানীয় নিম্ন স্তরে দেওয়ান, বক্সি, ফৌজদার ইত্যাদির যথেষ্ট ক্ষমতা প্রতিপত্তি ছিল। প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক শক্তি ও গোষ্ঠীগুলির চাপ অনেক ক্ষেত্রে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার ধারা থেকে স্বতন্ত্র ফলে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে স্বতন্ত্র ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। শেষ প্যারা দেখো, মোরল্যান্ড, হাবিব প্রমুখ ঐতিহাসিক প্রশাসনিক বৈশিষ্ট্যের দিক থেকে মুঘল রাষ্ট্রের কেন্দ্রীভূত দিকটিকে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। অপরদিকে পরিশোধনবাদীরা এই বিষয়টিকে এরা পেরিফারি সম্পর্কের আলোকে বিশ্লেষণ করেছেন। এদিক থেকে তারা মুঘল কেন্দ্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতাগুলিকে চিহ্নিত করার চেষ্টা করেছেন। উভয়বিধ ঐতিহাসিকদের বক্তব্যের মধ্যে কিছুটা সারবত্ত রয়েছে। তাদের প্রান্তস্থিত ও দূরবর্তী অঞ্চলগুলির উপর কেন্দ্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভবপর হয়নি। তো এই ছিল মুঘল রাষ্ট্র প্রকৃতি। এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখতে হবে। বিশেষ করে এখানে ইরফান হাবিবের বক্তব্যটাই কিন্তু মেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান ঐতিহাসিক, তার বক্তব্য এখানে কিন্তু বারে বারে তুলে ধরা হয়েছে। এই নোটসটি তোমাদের সাজেশনে প্রথমে রয়েছে, মানে প্রশ্নটি তোমরা এটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে অনেক সোর্স দিয়ে লেখা আছে, এটা ভালো নাম্বার ভ্যারি করবে। এটা MA স্ট্যান্ডার্ড নোট। তোমাদের বাকি প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।